বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানের সামরিক ও পরমাণু লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর শক্ত জবাব দিচ্ছে ইরান। রাজধানী তেল আবিব ও অধিকৃত জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। শুক্রবার দিনে ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং সন্ধ্যায় মিসাইলের কয়েকটি ব্যারেজ নিক্ষেপ করেছিল ইরান। এরপর মধ্যরাতে এবং শনিবার সকালে 5 দফায় কয়েকশো মিসাইল দিয়ে হামলা চালানো হয়। ইসরায়েলের হারেটস নিউজ জানিয়েছে অন্তত 150 মিসাইল নিক্ষেপ করা হয়। এ সময় ইসরায়েল জুড়ে সাইরেন বাজতে থাকে। হামলার আশঙ্কায় শুক্রবার পুরো দিনই ইসরায়েলের সড়কগুলোতে গাড়ি ও লোকজনের তেমন চলাচল ছিল না। সুনসান রাতে টানা সাইরেনের পর পুরো ইসরায়েলের অভূতপূর্ব ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। তেল আবিব শহরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের পাশে বড় আকারে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13। ইসরায়েল হাউম নামের আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছে মধ্য ইসরায়েলের 7টি জায়গায় ইরান থেকে উড়ে আসা মিসাইল আঘাত এনেছে। আল জাজিরায় প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে তেল আবিবের 20 কিলোমিটার দক্ষিণে রিশন লেজিয়ন ও তেল আবিবের পাশে রামাতগান এলাকার অসংখ্য ভবন মাটির সঙ্গে মিশে গেছে। আরও অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে 3 জনের প্রাণহানি এবং 91 জন গুরুতর আহত হয়েছেন বলে ইসরায়েল স্বীকার করলেও আরও বহু মানুষ হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের মেহের নিউজ জানিয়েছে শুক্রবার ও শনিবারের সংঘাতে ইরান অন্তত 3টি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এর পাইলটদের আটক করেছে, যাদের মধ্যে একজন নারীও আছেন। ইরানের আকাশসীমায় এগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়। ইরানের অফিসিয়াল টুইটার পেজে ভূপাতিত যুদ্ধবিমানগুলোর ছবি দেওয়া হয়। ইরানি হামলার পর ইসরায়েলের অনেক শহর এখন ভুতুড়ে। এ অবস্থায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। রয়টার্স জানিয়েছে নির্দেশনার কয়েক মিনিট পর থেকে তেল আবিব ও জেরুজালেমে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যায়। রয়টার্স প্রচারিত ভিডিওতে দেখা গেছে তেল আবিবে মিসাইল আছড়ে পড়ার পর ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত 1:30। ইসরায়েলি চ্যানেলগুলো তেল আবিবে ইরানি মিসাইলের আঘাত হানার দৃশ্য সরাসরি তাদের তথ্য মিসাইলের আঘাতে অন্তত 91 জন আহত হয়েছেন, যার মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন ইরানি হামলার মধ্যে একটি কঠিন রাত কাটিয়েছেন তিনি জানান ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মুখে তাকে 5 বার আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে। এক্সে তিনি বলেছেন এখানে শুনশান নীরবতা। আমি কেন পুরো ইসরায়েলকে আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছে? সবাই আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন, আমিও। ইসরায়েলের কট্টর সমর্থক হাকাবি, যিনি বলেছিলেন পশ্চিম তীরে বলতে কিছুই নেই। এই সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন মার্কিন অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা হওয়ার সম্ভাবনা নেই। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলে ইরানি হামলার প্রশংসা করে বলেছে ইসরায়েলের তথাকথিত উচ্চমানের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। সংগঠনের সিনিয়র নেতা ইজ্জত আল রিস্ক আয়রন ডোম ও ডেভিডাস স্প্রিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে ইরান যে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তার প্রশংসা করেন। তিনি বলেন ইরানের দৃঢ় প্রতিক্রিয়া প্রমাণ করেছে সব অহংকারের শক্ত প্রতিক্রিয়া হবে এবং সব আগ্রাসনকে শাস্তির মুখোমুখি হতে হবে। এর আগে ইসরায়েলকে প্রতিহত করতে এবং ইহুদিবাদী অপরাধ বন্ধ করতে বিশ্বের প্রতি একটি ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানায় হামাস। টেলিগ্রামে এক বিবৃতিতে সংগঠনটি বলেছে ইসরায়েলের আগ্রাসন একটি বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে যা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। এটি চরমপন্থী নেতানিয়াহু সরকারের জেদের প্রতিফলন, যিনি এই অঞ্চলকে উন্মুক্ত সংঘাতের দিকে টেনে নিয়ে যেতে চান। হামাস ইরানের উপর হামলাকে একটি নৃশংস আগ্রাসন ও আন্তর্জাতিক নিয়ম ও প্রথার চরম লঙ্ঘন বলে অভিহিত করে বলেছে এই হামলা আবারও নিশ্চিত করল ইসরায়েল সমগ্র অঞ্চলের অস্তিত্বের জন্য হুমকি। হামাস ইরানের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং সিনিয়র কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের মৃত্যুর জন্য ইরানের নেতৃত্ব ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। রয়টার্স জানিয়েছে শুক্রবার রাতে ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটিগুলোতে একযোগে হামলা চালায় ইরান, আর এই হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC শুক্রবার রাতে এই হামলা চালানোর কথা জানিয়ে এক বিবৃতিতে বলেছে ট্রু প্রমিস 3 শিরোনামে এই অভিযান শুরু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ইরান 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলোর বেশিরভাগ তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন। 2 মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স বলেছে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা করেছে।
ভূমিতে স্থাপিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু মিসাইল ভূপাতিত করা হয়েছে। এদিকে ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের হুথি আনসার আল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। অন্তত 3টি ড্রোন ইসরায়েলের দিকে ছোড়া হয় বলে জানিয়েছে আল জাজিরা। তবে ড্রোনগুলো প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, ইরানের উপর হামলা চালিয়ে ইসরায়েল আরেকটি রেড লাইন অতিক্রম করেছে। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অভ্যন্তরীণ অখণ্ডতা লঙ্ঘনের জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানান তিনি। চীনা সংবাদ মাধ্যম সিসিটিভিকে দেওয়া বক্তব্যে ফু বলেন, পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করায় তিনি বিশেষভাবে উদ্বিগ্ন। এটি এমন একটি রেড লাইন যা ইসরায়েলের অতিক্রম করা উচিত হয়নি। তিনি বলেন, বেইজিং মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের বিরোধিতা করে এবং ইসরায়েলের এসব কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েল শনিবার সকালেও ইরানে হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের উত্তরাঞ্চলে তেহরান থেকে প্রায় 325 কিলোমিটার দূরে জানজান শহরের একটি সেনাঘাঁটিতে বোমা হামলা চালায়। হামলার পর সেখানে কমলা রঙের ঘন ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায়। হামলা হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও। এর আগে শুক্রবার ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে ইরানে একটি বড় ধরনের অভিযান চালায়। এতে দেশটির বেশ কয়েকটি পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা এবং সামরিক কমান্ড সেন্টারে হামলা চালানো হয়। টাইমস অফ ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ইরানে মোসাদ এজেন্টরা গোপনে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছিলেন। সেখান থেকে পরিচালিত হয় হামলা। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়। ইসরায়েলের হামলায় ইরানি সেনাপ্রধান, আইআরজিসি প্রধান ও অন্য 18 জন সামরিক কমান্ডার সহ অন্তত 78 জন নিহত এবং 329 জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। দেশটির রেভলিউশনারি গার্ড পরিচালিত সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বাস্তব হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। সৌদি আরব, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ এরই মধ্যে এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। সংবাদ মাধ্যমটি বলেছে, তেহরানের পাস্তুর এলাকায় ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে দেশটির বাহিনী। আর ওই এলাকায় থাকেন মাসুদ পেজেশকিয়ান ও আয়াতুল্লাহ খামেনি। সেখানকার বাসিন্দারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ওই এলাকায় অব্যাহতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে, যেন ইসরায়েলি মিসাইল সেখানে কোনোভাবে আঘাত না করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনার বিষয়ে তিনি আগে থেকেই জানতেন। তবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী এই অভিযানে কোনো ভূমিকা রাখেনি। তিনি আশা করেন, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক বোমা রাখতে পারে না এবং আমরা আলোচনার টেবিলে ফিরে আসার আশা করছি। আমরা দেখব। ট্রাম্প উল্লেখ করেন, হামলায় একাধিক ইরানি নেতার মৃত্যু হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। তিনি বলেন, নেতৃত্বে থাকা বেশ কয়েকজন যারা নিহত হয়েছেন তারা আর ফিরে আসবেন না। তিনি জানান, তার প্রশাসন হামলার আগে মধ্যপ্রাচ্যের একজন গুরুত্বপূর্ণ মিত্রের সঙ্গে যোগাযোগ করে তাদের অবহিত করেছিল। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। এদিকে ইরান বলেছে, ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা অর্থহীন। তাসনিম নিউজের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইসরায়েলি হামলায় মার্কিন সমর্থনের কথা তুলে ধরে বলেন, ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরায়েল এই হামলা করেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কাজ করেছে যার পর সংলাপ এখন অর্থহীন। একদিকে ইসরায়েল সরকারকে হামলার অনুমতি দেবেন, অন্যদিকে আলোচনার কথা বলবেন। দুইটা একসঙ্গে চলতে পারে না। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ একাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর বিশ্ব নেতারা দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অপরাধের জবাবে ইরানের বৈধ ও শক্তিশালী প্রতিক্রিয়া ইসরায়েলকে অনুতপ্ত করবে। ইরানি জাতি ও নেতৃত্ব চুপ থাকবে না। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস দুই পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেন, এই সংঘাত আরও গভীর হলে তা গোটা অঞ্চলের জন্য মারাত্মক হবে। বিশেষ করে পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইসরায়েলের এই আগ্রাসন অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক। রাশিয়ার তেল আবিব দূতাবাস দেশটিতে অবস্থানরত রুশ নাগরিকদের ইসরায়েল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এই ধরনের পদক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাই যেন তারা উত্তেজনা না বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। উত্তেজনা না বাড়িয়ে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া জরুরি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, সর্বোচ্চ সংযম বজায় রাখতে হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন করা যাবে না। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা কূটনৈতিক সব উপায় ব্যবহার করে এই সংঘাতে জড়িত পক্ষদের প্রভাবিত করতে প্রস্তুত। আমাদের লক্ষ্য ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। লেবাননের হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল কোনো যুক্তি বা আইন মানে না, তারা কেবল আগ্রাসনের ভাষা বোঝে। এই হামলা গোটা অঞ্চলকে আগুনে ঝলসে দিতে পারে। ইরাক বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সম্পূর্ণ লঙ্ঘন এবং বৈশ্বিক শান্তির প্রতি সরাসরি হুমকি। জর্ডান জানায়, তারা কখনো তাদের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না এবং দেশটিকে কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দেবে না। পারমাণবিক আলোচনার মধ্যস্থতাকারী দেশ ওমান বলেছে, এই বিপজ্জনক পরিস্থিতি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত স্পষ্ট ও কঠোর অবস্থান গ্রহণ করা। কাতার ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, এই উত্তেজনা কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাকে ব্যাহত করছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করে, যা স্পষ্ট উস্কানি। বিশ্ব সম্প্রদায়ের উচিত এই দস্যুতার অবসান ঘটানো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সব পক্ষের উচিত উত্তেজনা থেকে সরে আসা। সংঘাত কারোই মঙ্গল বয়ে আনবে না। ইয়েমেনের হুথি আনসার আল্লাহ বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পরিচালনার বৈধ অধিকার রয়েছে এবং ইসরায়েলের নৃশংস হামলার প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার আছে তেহরানের। শুক্রবার ইসরায়েল যখন ইরানে হামলা করে, তখন তাদের লক্ষ্যবস্তু ছিল ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্র, সেনাঘাঁটি ও বেশ কিছু বেসামরিক স্থাপনা। এই হামলায় ইরানের কয়েকজন হাই প্রোফাইল সামরিক কর্মকর্তা মারা গেছেন। পাশাপাশি ইরানের পরমাণু কার্যক্রমের সাথে জড়িত অন্তত 6 জন বিজ্ঞানী মারা গেছে বলে জানা যাচ্ছে। সামরিক কর্মকর্তা ও পরমাণু কার্যক্রমের সাথে জড়িত বিজ্ঞানীরা ছাড়াও ইসরায়েলের হামলায় শিশুসহ অনেক বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইসরায়েলের হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ র্যাঙ্কের সেনা কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি, অর্থাৎ তিনি রেভলিউশনারি গার্ড কোর ও সেনাবাহিনী এই দুই বাহিনীরই প্রধান ছিলেন। 1980 সালে 20 বছর বয়সে বাঘেরি আইআরজিসিতে যোগ দেন। তিনি ও তার ভাই 80 দশকে ইরান ইরাক যুদ্ধের সময় আইআরজিসির গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করতে বড় ভূমিকা রাখেন। আইআরজিসির অন্যান্য কমান্ডারদের চেয়ে তাকে অপেক্ষাকৃত কম কট্টরপন্থী বলে মনে করা হতো। গত এপ্রিলে এক ভাষণে যুদ্ধ এড়িয়ে শান্তি প্রতিষ্ঠার কথা বলায় কিছুটা সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। তার জায়গায় সশস্ত্র বাহিনীর নতুন প্রধান নিযুক্ত করা হয়েছে আব্দুর রাহিম মোসাভিকে। হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসির কমান্ডার ইন চিফ হোসেইন সালামিও মারা গেছেন। বাঘেরির মতো হোসেইন সালামিও 80 দশকে ইরান ইরাক যুদ্ধের সময় আইআরজিসিতে যোগ দিয়েছিলেন। পরে 2009 সালে তিনি সংস্থাটির ডেপুটি কমান্ডার ও 2019 সালে বাহিনীর কমান্ডার হন। হোসেইন সালামি মূলত সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য তার খ্যাতি ছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তার জায়গায় আইআরজিসির নতুন কমান্ডার হয়েছেন মোহাম্মদ পাকপোর। আইআরজিসির খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান ছিলেন গোলাম আলী রশিদ। এই বিভাগটি আইআরজিসি ও ইরানের সেনাবাহিনীর যৌথ অভিযানগুলোর মধ্যে সমন্বয় করত। 80 দশকে ইরাক ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন গোলাম আলী রশিদ। পরে ইরানের সেনাবাহিনীর উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। গোলাম আলী রশিদের মৃত্যুর পর আলী সাদমানি তার স্থলাভিষিক্ত হয়েছেন বলে খবর প্রকাশ করছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। আইআরজিসির এরোস্পেস ফোর্স বা বিমান ও মহাকাশ সংশ্লিষ্ট বাহিনীর প্রধান ছিলেন আমির আলী হাজিজাদেহ। ইরানের মিসাইল কার্যক্রম সংশ্লিষ্ট কর্মসূচির একজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন তিনি। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে, আইআরজিসির বিমান বাহিনীর বেশ কয়েকজন কমান্ডারের সাথে মাটির নিচে একটি ঘাঁটিতে অবস্থান করছিলেন আমির আলী হাজিজাদেহ। আইডিএফ এর দাবি, সেখান থেকে ইসরায়েলের ওপর হামলার পরিকল্পনা করছিলেন তারা। মাটির নিচে থাকা অবস্থাতেই ওই ঘাঁটিতে আইডিএফ হামলা করে বলে জানিয়েছে। আইডিএফ তাদের বিবৃতিতে দাবি করেছে যে গত বছরের অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলে যে মিসাইল হামলা করেছিল ইরান, সেগুলোর নির্দেশদাতা ছিলেন আমির আলী হাজিজাদেহ।
তেহরানে 2020 সালে যে ইউক্রেনিয়ান বিমানকে ভূপাতিত করা হয়েছিল সেটির দায় স্বীকার করেছিলেন আমির আলী হাজিজাদেহ। ওই ঘটনার পর থেকে ইরানের সাধারণ মানুষের কাছে হাজিজাদেহের গ্রহণযোগ্যতা অনেকটাই কমে গিয়েছিল। ফেরেইদুন আব্বাসি ইরানের পরমাণু শক্তি কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন 2011 থেকে 2013 সাল পর্যন্ত। এরপর 2020 থেকে 2024 পর্যন্ত সংসদ সদস্য হিসেবেও দায়িত্বরত ছিলেন তিনি। ইরানের পরমাণু কার্যক্রমের মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরির পক্ষপাতী ছিলেন মিস্টার আব্বাসি। এ বছরের মে মাসে ইরানের টিভি চ্যানেল SNN এর সাথে সাক্ষাৎকারে তিনি পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা সম্পর্কে কথা বলেছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ফেরেইদুন আব্বাসি ছাড়াও আরও বেশ কয়েকজন সুপরিচিত পরমাণু বিজ্ঞানী মারা গিয়েছে ইসরায়েলের হামলায়, যাদের মধ্যে তেহরানের আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান মোহাম্মদ মেহেদি তেহরানচি সহ বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও অধ্যাপক ছিলেন। শুক্রবার হওয়া হামলার জবাবে ইসরায়েলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার প্রথম প্রহরে দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইসরায়েল এসব হামলার বড় অংশ প্রতিহত করার দাবি জানিয়েছে। পাশাপাশি ইরানের রাজধানী তেহরানেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের তেল আভিভ ও জেরুজালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। তেল আভিভের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। শনিবার সকালে ইসরায়েলের কয়েকটি শহর লক্ষ্য করে দুই দফায় প্রায় 100 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি দাবি করেছেন যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন জায়গায় হামলায় আহত অন্তত 40 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ কেউ নিহত হওয়ার কথা না জানালেও ইসরায়েলের পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানাচ্ছে যে তেল আভিভের কাছে একজন মারা গেছেন। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF জানিয়েছে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ছুটছে এমন সতর্কতা পাওয়ার পর দেশটির বিভিন্ন জায়গায় অ্যালার্ট দেওয়া হয়েছে। IDF এর করা আরেকটি পোস্টে বলা হয়েছে সুরক্ষিত এলাকায় আশ্রয় নেওয়ার লোকজন অন্যত্র যেতে পারে, যদিও তাদের কাছাকাছি থাকারই পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগে শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ও রেভলিউশনারি গার্ডের প্রধান সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানী মারা যান। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের হামলায় ইরানের অন্তত 78 জন মারা গেছে। ওই হামলার পর শনিবার ভোরে ইরান পাল্টা হামলা শুরু করল ইসরায়েলে। জবাবে ইসরায়েলও ইরানে ফিরতি হামলা করেছে। ইরান দাবি করেছে ইসরায়েলের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। ইরানের সামরিক ও সরকারি লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েল। গুঞ্জনের মধ্যেই 13 জুন ভোররাতে শুরু হয় তেল আভিভের হামলা। এতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রধান হোসেইন সালামি এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি সহ বেশ কয়েকজন সিনিয়র সামরিক নেতা এবং ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হন। হামলার দায়ও স্বীকার করেছে ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী জানান, যতদিন প্রয়োজন ততদিন ইরানে হামলা চলবে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মাঝপথেই এই হামলা হলো। অনেকেই মনে করছেন ইরানের উপর অতিরিক্ত চাপ সৃষ্টির জন্য এটি একটি সমন্বিত কৌশল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ঝুঁকি সত্ত্বেও এই মুহূর্তে কেন ইরানের উপর হামলা চালালো ইসরায়েল? কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের জন্য মার্কিন সমর্থন অপরিহার্য। যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবেই কাজ করে না, বরং জাতিসংঘে ইসরায়েলের সমালোচনার বিরুদ্ধে স্থায়ী ঢাল হিসেবেও ভূমিকা রাখে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বারবার অভিযোগ সত্ত্বেও ইসরায়েলের মিত্রদের বিরুদ্ধে যে কোনো আনুষ্ঠানিক নিন্দা আটকাতে যুক্তরাষ্ট্র প্রায়ই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করে। অন্যদিকে একটি শক্তিশালী আঞ্চলিক শক্তির নাম ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী গোষ্ঠীও রয়েছে। এমন বাস্তবতায় ইরানের ওপর হামলা ইসরায়েলের জন্য একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যদিও হামলার আগেই ইরানের প্রতিক্রিয়ার বিষয়ে শঙ্কিত ছিল তেল আভিভ। একই সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সেনা মোতায়েন থাকায় ইরানে হামলার ফল যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকির কারণ হতে পারে। ইরান
ইসরায়েলের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব প্রায় অর্ধশত বছরের পুরনো, তবে এই দ্বন্দ্ব সংঘর্ষের রূপ নেয়নি খুব একটা। মাঝে মাঝে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ালেও তা খুব একটা বিস্তার লাভ করেনি। ক্ষুদ্র পরিসরে সেই সব হামলার প্রেক্ষাপট ও উদ্দেশ্যে রয়েছে ভিন্নতা। এর মধ্যে অন্যতম পারমাণবিক হুমকি এবং আঞ্চলিক প্রভাব। ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ তাদের পারমাণবিক অস্ত্র, যা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের নেই। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ইসরায়েলের এই কৌশলগত সুবিধা কেড়ে নেবে, যা তাদের জন্য রেড লাইন হিসেবে বিবেচিত। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বার প্রান্তে রয়েছে ইরান। ইসরায়েলের ভাষ্যমতে ইরান খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। তাদের কাছে 15টি পারমাণবিক বোমার জন্য পর্যাপ্ত ফিশন উপাদান রয়েছে। যদিও তাদের কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে জোর দাবি জানিয়ে আসছে তেহরান। ইরানের দাবির সঙ্গে পুরোপুরি একমত না হলেও যুক্তরাষ্ট্র মনে করে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বেশ দূরেই অবস্থান করছে ইরান। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ট জানান, যুক্তরাষ্ট্র মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। 2003 সালে স্থগিত করা পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পুনরায় অনুমোদন করেননি বলেই আমাদের বিশ্বাস। ইরানকে অক্টোপাসের মাথা হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হুথি থেকে হিজবুল্লাহ এবং হামাস পর্যন্ত সব দিকে শাখা ছড়িয়ে আছে ইরানের। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর নেটওয়ার্কের নেতৃত্বও রয়েছে দেশটির। আল জাজিরার বিশ্লেষণে আরও বলা হয়, 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর হামাস এবং হিজবুল্লাহ উভয়কেই মারাত্মকভাবে দুর্বল করতে সক্ষম হয়েছে ইসরায়েল। ফলে ইরানে হামলার পর প্রত্যাশিত পাল্টা আঘাত করতে পারেনি হিজবুল্লাহ। ইসরায়েলের কট্টরপন্থীদের মতে ইরান সহ অন্যান্য শত্রুদের লক্ষ্য করে হামলা চালিয়ে সমগ্র মধ্যপ্রাচ্যকে নতুন করে সাজানোর এক অভূতপূর্ব সুযোগ এসেছে। এমনকি ইরানে শাসন পরিবর্তনের সুযোগও দেখছেন কেউ কেউ। নিজের রাজনৈতিক স্বার্থে সামরিক সিদ্ধান্ত নিচ্ছেন নেতানিয়াহু, এমনটাই মনে করেন তার সমালোচকরা। তাদের মতে নিজের জোটকে সরকারের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যই ইরান এবং গাজা উভয় ক্ষেত্রেই সংঘাতের উপর নির্ভরশীল নেতানিয়াহু। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেন, ইসরায়েলের প্রতি কোনো হুমকি ছিল না, এই হামলাও অনিবার্য ছিল না। আসলে নেতানিয়াহুর পররাষ্ট্র নীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে কোনো পার্থক্য করা যায় না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হয়েছে ইরান, যদিও তা প্রত্যাখ্যান করে আসছে দেশটি। ইরানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেও পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো তথ্য নেই IAEA এর কাছেও। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে মনে করছে না যুক্তরাষ্ট্র। আইন বিশেষজ্ঞদের মতে ইরানে আকস্মিক হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে ইসরায়েল। ডাবলিনের ট্রিনিটি কলেজের আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধ্যাপক মাইকেল বেকার আল জাজিরাকে জানান, অনুমানের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে শক্তি প্রয়োগ করেছে ইসরায়েল। এটি কোনোভাবেই জাতিসংঘ সনদের অন্তর্ভুক্ত আত্মরক্ষার সহজাত অধিকারের মধ্যে পড়ে না। অধ্যাপক মাইকেল বেকারের মতে, শিগগিরই পারমাণবিক সক্ষমতা অর্জন করবে ইরান। ইসরায়েলের এমন মূল্যায়ন আন্তর্জাতিক আইনের অধীনে হামলার ন্যায্যতা প্রমাণের জন্য যথেষ্ট নয়, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। ইরানের ওপর ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক হুমকির মুখে এটি তাদের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং আইন বিশেষজ্ঞদের অনেকেই ইসরায়েলের এই দাবির সঙ্গে একমত নন। তারা মনে করেন এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এই হামলার আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিক্রিয়া কি হবে, এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দৃশ্যপটকে কিভাবে প্রভাবিত করবে, তাই এখন দেখার বিষয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই দুই গুরুত্বপূর্ণ পক্ষই ছাড় দিয়ে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একমত হয়েছে। লন্ডনে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার একান্ত বৈঠক থেকে এমন বার্তা এসেছে। তবে রোজা শুরুর আগে এই সময়ে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার ও বিচারের অগ্রগতি এমন দুটো শর্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ধরনের সমঝোতা নিয়ে আপত্তি তুলেছে অবশ্য কোনো কোনো দল।
তাহলে নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হচ্ছে? এ নিয়ে আজকের আলোচনার সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে আপনাদের মনে করিয়ে দিই, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইট এবং যুক্ত থাকুন বিবিসি বাংলার সোশ্যাল হ্যান্ডেলগুলোতে। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। কাদির, ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটা? আসলে এই নির্বাচনের সময় নিয়ে দেশের অন্যতম প্রধান দল বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কের একটা টানাপোড়েন চলছিল, যার প্রভাব কিন্তু রাজনীতিতেও পড়েছিল। রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছিল, এক ধরনের বিভক্তি তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টার লন্ডন সফরের সময় গত শুক্রবার লন্ডনেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি বৈঠক হলো। সেই বৈঠকের পরে বিএনপির পক্ষ থেকে সেই বৈঠকের যে বক্তব্য এসেছে বা যে যৌথ ঘোষণা এসেছে, সেই প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মনে করছে যে এখন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে যাচ্ছে। এটা তারা বিশ্বাস করছে, বিএনপির নেতারা যেটা বলছেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু লন্ডনের সেই বৈঠকের পর সংবাদ সম্মেলনও করা হয়েছে। লন্ডনের সেই বৈঠক নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনেও আলোচনা ছিল, যেহেতু নির্বাচনের সময় প্রশ্নে রাজনীতিতেই এক ধরনের উত্তেজনাও তৈরি হচ্ছিল। বিএনপিও তারা বলছিল যে তারা এক ধরনের কর্মসূচিতে চলে যাবে। সেই অবস্থা থেকে মনে করা হচ্ছে যে এক ধরনের বিএনপি মনে করছে এক ধরনের রিলিফ। তারা এক ধরনের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে নির্বাচনের প্রশ্নে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এখন যেটা হয়েছে যে নির্বাচন একটা নিশ্চিত জায়গায় এসেছে, তারা মনে করেন এই অনিশ্চয়তাটা কেটে গেছে বলে তারা মনে করছেন। তারা বলছেন যে দুইজনের অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠক, সে বৈঠকের যে বক্তব্য এসেছে তাতে দেখা যাচ্ছে যে তারেক রহমান প্রস্তাব দিয়েছেন রোজা শুরুর আগেই নির্বাচন করার ব্যাপারে, এবং সেখানে প্রধান উপদেষ্টাও বলেছেন যে সকল প্রস্তুতি যদি সম্পন্ন করা যায় তাহলে আগামী বছরের রোজা শুরুর আগের সপ্তাহেই নির্বাচন করা যাইতে পারে। তার সেটি ফেব্রুয়ারির প্রথমার্ধে। এখন বিএনপি বলছে যে তারা মনে করছে যে যেহেতু এই বৈঠকের একটা যৌথ ঘোষণাও এসেছে, লিখিত বক্তব্য এসেছে, যে বৈঠকের পর যৌথভাবে সংবাদ সম্মেলনও করা হয়েছে, ফলে এখান থেকে সরকারের আর পিছপা হওয়ার সুযোগ নেই, এখান থেকে সরে যাওয়ার সুযোগ নেই। সে কারণেই তারা মনে করছে যে তাদের দৃঢ় বিশ্বাস যে ফেব্রুয়ারিতেই সরকারকে নির্বাচন করতে হবে। বিশ্লেষকদেরও কিন্তু অনেকে মনে করছেন যে বৈঠকটা যেভাবে একটা বার্তা দেওয়া হয়েছে তাতে এখন ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, এই ধরনের ধারণাটা তৈরি হয়েছে, প্রেক্ষাপট তৈরি হয়েছে। সরকার এবং বিএনপি দুই পক্ষই যে একটা ছাড় দিল যার যার অবস্থান থেকে, সরে আসলো কেন? আসলে দুই পক্ষই নমনীয় হয়েছে বলা যায়। সরকারও তার অবস্থান থেকে 2 মাস পিছিয়ে এসে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের বিষয়টা এসছে রোজার শুরুর আগে। আর বিএনপির দিক থেকেও বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা বলেছিল, সেখান থেকে কিছুটা তারা 2 মাস মেনে নিল। তো বিএনপির যে অবস্থাটা রাজনীতিতে তৈরি হয়েছিল, যে একটা নির্বাচনের সময় নিয়ে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তিনি নিজেই লন্ডন থেকে ভার্চুয়ালি বিএনপির এক সমাবেশে যোগ দিয়ে বলেছিলেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে সরকারের উদ্দেশ্যে, এবং ডিসেম্বরেই নির্বাচন হবে। বিএনপির দিক থেকে অন্যান্য নেতারা এমনও বলেছিলেন যে সরকার যদি নির্বাচন ডিসেম্বরে ঘোষণা না করে তারাই নির্বাচনের ঘোষণা করে দেবেন, দেশকে নির্বাচনমুখী করবেন। ফলে এই ধরনের একটা অবস্থান ছিল। কিন্তু বিএনপির আবার একটা বিষয় ছিল তাদের নিজেদের মধ্যে যে আলোচনাটা, যে অন্তর্বর্তী সরকার অনেক ধরনের বিতর্ক আছে, ব্যর্থতা আছে, কিন্তু এই সরকার যদি সরে যায় তাহলে পরে আরও অস্থিতিশীল একটা পরিস্থিতিটা আরও অস্থিতিশীল হতে পারে, আরও অনিশ্চয়তা বাড়তে পারে। ফলে এই সরকারকে রেখেই নির্বাচন করা, সেই বিষয়টাও বিএনপির মধ্যে বিবেচনায় ছিল। সেটি একটি বিএনপির জন্য বড় বিষয়। বিএনপি অস্থিতিশীল কোনো পরিস্থিতি হলে তারা মনে করে যেহেতু এই নির্বাচনে তাদের জেতার সম্ভাবনাটা আছে, ফলে তারা সেইটা হাতছাড়া করতে চান না, এবং সে কারণেই তারা এই জায়গাটাতে ছাড় দিয়ে 2 মাস পরে হলেও নির্বাচনটা গ্রহণ করছেন। আর অন্যদিকে সরকারের দিক থেকে যেটা বিষয় আছে, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব, নানান ইস্যুতে নানান ধরনের বিতর্ক আছে। এছাড়া সরকার যখন বিদায় নেবে তাদের বেরিয়ে যাওয়ার জন্য বৈধতার প্রশ্নও আছে। তো বৈধতার প্রশ্ন হলে পরে যে দলটি নির্বাচনে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তাদেরকে খেপিয়ে বা তাদের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন রেখে দেশ পরিচালনা করাও যেমন কঠিন, নির্বাচন
করাও কঠিন, একটা অন্যরকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, সে ধরনের নানা আলোচনাও ছিল রাজনীতিতে। সেই কারণে বিদায়টা যাতে স্মুথ হয় বা সেখানে যাতে অমর্যাদাকর বা ভিন্ন ধরনের কোনো কিছু না ঘটে, সেই চিন্তাটাও মনে হয় কাজ করেছে বিএনপি নেতাদেরই বা রাজনৈতিক অন্যান্য দলের নেতারাও বলছেন যে মানে সরকারের বিদায়ের বন্দোবস্তের বিষয়টাও এই সমঝোতার ক্ষেত্রে কাজ করেছে। ফলে সরকারও সেই জায়গা থেকে সরে এসছে, যদিও প্রধান উপদেষ্টা আগেই বলেছিলেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন, সেখানে কিছুটা সরে এসে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন এপ্রিলের মধ্যেই নির্বাচন, সেখান থেকেও আবার এক ধরনের সরে আসা। তো ফলে সরকারের বড় বিবেচনা বোধহয় কাজ করেছে যে তারা একটা ভালোই বিদায় নিতে চান, সে ধরনের একটা বিষয় বোধহয় কাজ করেছে। আচ্ছা, সরকার যে বিশেষ করে প্রধান উপদেষ্টা যে দুটি শর্ত দিয়েছেন সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে, কি দাঁড়াচ্ছে? এখানে শর্তের বিষয়টা দুটো, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার পতনের যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে বা দমননীতির যেসব অভিযোগ এসছে সেগুলোর বিচার চলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডগুলোর বিচার চলছে। তো এই বিচারগুলো দৃশ্যমান করা, এই বিচারের প্রশ্নটা হচ্ছে সরকারের প্রশাসনিক বা সরকারের নিজস্ব তৎপরতার বিষয়, এটাকে দৃশ্যমান করা বা এটাকে এগিয়ে নেওয়া। তো এটা সরকার কতটা করবে সেটা একটা বিষয় আছে, সরকার কিভাবে কতটা আরও দৃশ্যমান করতে পারে সেটা সরকারের ভূমিকার উপর নির্ভর করছে। অন্যদিকে সংস্কারের প্রশ্নটা কিন্তু সরকারের একার কোনো বিষয় না, এটা রাজনৈতিক দলগুলোর বিষয়। আর রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় দল বিএনপি, তাদের উপরে নির্ভর করছে। কারণটা হচ্ছে সংস্কারের সব কাজ তো এখন শেষ করা যাবে না, তো যেগুলো শেষ করা যাবে না বা যেগুলো এখন করা যাবে, বাকি কাজগুলো যাতে এগিয়ে নেওয়া যায়, পরবর্তী নির্বাচিত সরকার এসে এগিয়ে নিয়ে যায়, ফলে সেখানে একটা সমঝোতার প্রয়োজন আছে। যৌথ ঘোষণা যেটা হয়েছে, দুটি শর্তের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু কিভাবে এই সংস্কার এবং বিচারের প্রশ্ন এগিয়ে যাবে সেটার কোনো গাইডলাইন নাই বা সেটার কোনো ব্যাখ্যা নাই। আচ্ছা, কোনো দল আপত্তি করছে বলে শোনা যায়, আবার দু একটি দল, সবাই তো আর বিএনপি যেভাবে আসলে নির্বাচনের সময়সীমা চাচ্ছিল বা তাদের যে প্রত্যাশা ছিল একই রকম করে চায়নি বাংলাদেশের বিবদমান রাজনীতিতে। ফলে এখন এটা রাজনীতিকে কিভাবে প্রভাবিত করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছে বিষয়টাকে? আসলে নির্বাচনের সময় নিয়ে তো দলগুলোর মধ্যে একটা বিভক্তি আছেই, মানে ছিলই। বিএনপি এবং তার ঘনিষ্ঠ বা মিত্র দলগুলো তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা সংস্কার, প্রয়োজনীয় সংস্কার শুরু করে নির্বাচন, সেই অবস্থানে ছিল। আর অন্যদিকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বা ছাত্র নেতৃত্ব যারা নতুন দল করেছে, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তাদের অবস্থান ছিল সংস্কার শেষ করা এবং বিচার বিষয়গুলো দৃশ্যমান করে তারপরে নির্বাচন। তার আগে তারা নির্বাচন বা ডিসেম্বরে নির্বাচনের অবস্থানে নয়। এনসিপির সাথে কিন্তু জামায়াত ইসলামীও এক ধরনের সম্মতি ছিল, এরকম বিভিন্ন সময় মনে হয়েছে। যদিও জামায়াত ইসলাম কিন্তু আবার দুই ধরনের প্রস্তাব দিয়েছিল, যে রোজার আগে, মানে রোজা শুরুর আগেই নির্বাচন করা, আবার রোজা শুরুর পরেও নির্বাচন হতে পারে। দুই ধরনের প্রস্তাবই তাদের ছিল। মধ্য ফেব্রুয়ারির আগেই নির্বাচন করা, সে ধরনের প্রস্তাবেও তারা ছিল। ইসলামী দলগুলো মানে বিএনপির অবস্থানের পক্ষে ছিল না, ফলে একটা মানে অবস্থান ছিলই। এখন বিএনপি মনে করছে দেশ নির্বাচনমুখী হবে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসার সরকারের সুযোগ নেই। এনসিপির পক্ষ থেকে একটা শক্ত অবস্থান ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। এনসিপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে সমঝোতা কোনো একটি দলের সাথে করা হয়েছে, সেই জায়গাটাতে তারা গ্রহণ করছে না। তো ফলে রাজনীতিতে একটা মানে নির্বাচনকে ঘিরে একটা প্রভাব, একটা বিতর্ক কিন্তু থাকছেই। এনসিপির একজন নেতার সঙ্গে আমি কথা বলছিলাম, দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, তিনি যেটা বলছিলেন যে তারা মনে করছেন যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে। তারা মনে করছেন যে বিদেশের মাটিতে বসে একটি দলের একজন নেতার সাথে বসে এক ধরনের সমঝোতা করা হলো নির্বাচনের সময় নিয়ে, যেটা মানে তাদেরকে বা অন্য দলগুলোকে হতাশ করছে, যেটা অন্য দলগুলোর মানে এক ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে, এই অভিযোগে তারা তুলছেন। সাধারণত এই চর্চাটা দেখা যায় যৌথ সংবাদ সম্মেলনের, দুটো রাষ্ট্রের প্রধান, দুটো সরকারের প্রধান, দুটো দেশের মধ্যকার কোনো বিশেষ চুক্তি বা কোনো বিশেষ আলোচনার ক্ষেত্রে বা তার ধারাবাহিকতায়।
একটা সরকারের প্রধানের সঙ্গে একটি রাজনৈতিক দলের প্রধানের বৈঠক এবং তারপর সরকার এবং রাজনৈতিক দলের যৌথ সংবাদ সম্মেলন বেশ বিরল ঘটনা বলতে হবে। এই প্রশ্নটাও কিন্তু কোন দল তুলেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই প্রশ্নটা তোলা হয়েছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি সংবাদ সম্মেলন করেছেন। এছাড়া আমি আরেকজন নেতা আরিফুল ইসলাম আদিবের সঙ্গে কথা বলছিলাম। তাদের বক্তব্য হচ্ছে যে একজন সরকার প্রধান যখন কোনো একটা দলের নেতার সাথে বৈঠক করেন, এই বিষয়টা তারা মনে করেন যে মানে সরকারের এক ধরনের ছাড় দেওয়া, সরকার এক ধরনের সমঝোতা করছে, সরকার সেই জায়গাটাতে এক ধরনের পক্ষপাতিত্বের জায়গা নিয়ে যাচ্ছে, এটা করতে পারেন না, এটা তাদের বক্তব্য। এছাড়া যখন যৌথভাবে সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লন্ডনে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আর বিএনপির তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী এবং খলিলুর রহমান তারা যৌথ সংবাদ সম্মেলন করে যৌথ ঘোষণা তুলে ধরেছেন। ফলে এই বিষয়টাকেও ভালোভাবে নেয়নি এনসিপি বা কয়েকটি দল। তারা মনে করছেন যে রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের সমঝোতা হতে পারে, বা কোনো সমঝোতা করতে হলে সব অংশীজন যারা আছে, অন্যান্য সব দল, জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা অংশীজন, তাদের সাথে আলোচনা করে সেই জায়গাটা হয়নি বলে তারা মনে করছেন। তবে বিএনপি মনে করছে যে দুটি বড় শক্তি বা দুটি রাজনৈতিক বিএনপি একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে তাদের সাথে আলোচনা করেছে, এতে তারা নেতিবাচক দেখার কোনো সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন যে রাজনীতিতে অনিশ্চয়তা কাটানোটা বড় প্রশ্ন, সেটা হয়তো অধ্যাপক ইউনূস বিবেচনা করে এই আলোচনাটা করেছেন বা এ ধরনের একটা ব্যবস্থায় এসেছেন। আচ্ছা কাদির, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। শুধু মনে করে দিতে চাই, সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলায়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।